ক্যান আই কিস ইউ? ভরা ক্যাম্পাসে উচ্চ স্বরে চিরকুটে লেখা শব্দগুলো পড়ল সজল। মুহূর্তেই আশেপাশের সকলের নজর পড়ল এই দিকটাই। পলক তাজোয়ার বিরক্ত ভঙ্গিতে তাকালো আশেপাশে। সজলের দিকে রক্তলাল চোখে তাকিয়ে বলল, কমন সেন্স কি পাইকারি বাজারে বিক্রি করে দিয়েছিস? এত জোরে কেউ এসব পড়ে? কেস করতে যায় তো ভালো, জানা চিপাই গিয়ে কার্য হাসিল কর। ভরা ক্যাম্পাসে মাইকিং করছিস কেন? আশ্চর্য। সজল মেকি হেসে বলল, ভাই চিঠিতে আপনার নাম মেনশন করা, সামনে এমন টসটসে আমরাই খায়, কেডাই পচা কাঁঠালের বীজের দিকে নজর দেব? এই কপাল আমাকে আছে নাকি? পলক তাজুয়ার জহুরির মতো পর্যবেক্ষণ করল সামনে দাঁড়িয়ে থাকা ঘর্ণাক্ত মানবীর দিকে। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে গাল গড়িয়ে। হাতের উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করল সে। শ্যামা তরুণীর ঘোমটার আড়ালে উঁকি দিচ্ছে ঘন কালো কেশের কাছি। পলক লাফ দিয়ে বাইক থেকে নেমে গেল। বাঁ হাতে সিল্কি চুলগুলো সেট করে এগিয়ে গেল ঘর্ণাক্ত মানবীর দিকে। গম্ভীর পুরুষালী কণ্ঠে শুধালো, নাম কি? তিয়াসু তপা। কাপা কাপা গলায় বলল তপা। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার, ভর্তি হতে এসেছি। পলক ভ্রু কুচকে বলল। কিন্তু ভর্তির ডেট তো ওভার হয়ে যাওয়ার কথা। তপ্ত শ্বাস ফেলে বলল, আজ লাস্ট ডেট। হো, কিন্তু এটা বলো মেয়ে, ভর্তি হতে এসেই পলক তাওয়াজকে কিস করতে যাওয়ার দুঃসাহস দেখিয়ে ফেললে? বুক কাঁপলো না একবারও? তপার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আমার ঠেকা পড়ছি আপনার মতো না কিছু টাইপ মানুষকে কিস করতে চাওয়ার। দেশে কি কিস করতে চাওয়ার মানুষের অভাব পড়ছে নাকি? কিন্তু কিছুই বলা হলো না তার। কণ্ঠনালী তার সাথে বেইমানি করছে আজ। মনের ভেতরে সশব্দে উচ্চারিত হওয়া একটা কথাও বের হচ্ছে না গলা দিয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, আমার কথাটা একটু শুনুন। পলক বাঁকা হেসে বলল, কোথায় কিস করতে চাও? গালে নাকি ঠোঁটে? বলেই ঠোঁট পাউট করে দেখালো পলক। তপার গা শিরশির করে উঠল। দুপা পিছিয়ে গিয়ে বলল, আমার কথা শুনুন একবার প্লিজ। পলক গম্ভীর ভরাট কণ্ঠে বলল, এসো আমার সাথে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনের দিকে, ঠিক যেদিক দিয়ে এসেছিল তপা। যাওয়ার আগে চিরের মতো ছো মেরে চিরকুটটা নিয়ে গেল সজলের হাত থেকে। তপার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকটা কি সত্যি সত্যি চুমু খেয়ে বসবে নাকি? অদৃশ্য মন্ত্র বলে বশীভূত হয়ে তপাও পেছন পেছন ছুটল পলকের পেছনে। হাঁ করে তাকিয়ে রইল সজল। অবাক হয়ে একা একাই বিড়বিড় করল, ভাই কি সত্যি সত্যি চুমু খাবে? 308 নাম্বার রুম। এই রুমটা হল রুম নামেই পরিচিত। বেশ বড় রুম হওয়ায় তিনটে দরজা এই রুমে। পলক একটা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তার প্রবেশের ভেতরে এতক্ষণ ধরে চলা আড্ডায় ভাটি পড়ল। তপা ভেতরে গিয়ে চমকে গেল। সেই ছেলে মেয়েগুলোর দল, যারা তপার হাতে চিরকুট ধরিয়ে দিয়েছিল। ভার্সিটি চত্বরে প্রবেশ করার সাথে সাথেই মুখোমুখি হয় তাদের। তপার হাতে কাগজের ফাইল ছিনিয়ে নিয়ে বিনিময়ে চিরকুট ধরিয়ে দিয়ে বলেছিল ক্যাম্পাসের সবচেয়ে সুদর্শন যুবককে দিতে। তপা বুঝতে পারিনি এতগুলো মানুষের মাঝে সবচেয়ে সুদর্শন যুবককে সে চিনবে কি করে। আর চিরকুটেই বা কি লেখা আছে জিজ্ঞেস করতেই ছেলে মেয়েগুলো হেসে উঠেছিল উচ্চস্বরে। একজনকে জিজ্ঞেস করতেই দেখিয়েছিল এই সুদর্শন যুবক পলক তাজওয়ারকে। তপা মনে মনে বলল, কুলক তাজওয়ার। পলক হুঙ্কার দিয়ে বলল, এটা কার হাতের লেখা? সবাই চিৎকার শুনে মাথা নিচু করে ফেলল। আগে বুঝতে না পারলেও এখন তারা বুঝতে পারছে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে। বাঘ খেপে গেছে মানে আজ কপালে শনির দশা আছে। আমি জানতে চাইছি কে লিখেছে এই চিরকুট। আবারও চিৎকার শুনে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে সবাই। তপাও কিছুটা ভরকে গেছে। চোখ পিটপিট করে কেবল চেয়ে রইল পলকের দিকে। মাত্র কিছুক্ষণ আগেও বুঝতে পারেনি শান্ত মানুষটা এতটা বদ মেজাজি। আর 1 মিনিট সময়, এর মধ্যে যদি জানতে না পারি কে লিখেছে এটা, তবে এই রুমের একটা পিঁপড়ের হাতও লেখার মতো অবস্থায় রাখবো না, গড প্রমিস। ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো রাত্রি। মাথা নিচু করে বলল,
আমি লিখেছি, ওদের দোষ নেই। পলক নিজেকে কন্ট্রোল করতে কপালে আঙুল বোলালো, ঠোঁট কামড়ে কয়েকবার এদিক ওদিক তাকিয়ে বলল, তপা অবাক হয়ে চেয়ে রইল। তপাকে আবারও অবাক করে দিয়ে তপার সামনে দাঁড়িয়ে গড় গড় করে বলল, আর তুমি একজন হাতে চিরকুট ধরিয়ে দিল, আর তুমি নাচতে নাচতে চুমু খেতে চলে গেলে। এত চুমু খাওয়ার শখ? তপা মাথা নিচু করে ফেলল, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। সন্তর্পণে তা মুছে নিল বাম হাতে, মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, নিজের স্বপ্ন যখন অন্যের হাতে বন্দি হয়ে যায় তখন একটা চুমু কেন, বিষ খেতে বললেও চোখ বন্ধ করে খেয়ে নিতে পারি আমি। পলক অবাক হয়ে দেখল চোখে জল নিয়ে ঠোঁটের কোণে ঝুলতে থাকা মেকি হাসি। আমার ফাইল দিন, নয়তো উনি যে কাজটা করেনি সেটা আমি করে দিব। রাত্রি অবাক হয়ে বলল। কি করবে তুমি? তপা ডান হাতটা উঁচু করে বলল, এই যে হাতটা দেখছেন, এটা পেডিকোর মেনিকোর করা মোলায়েম হাত নয়, এটা খেটে খাওয়া মানুষের হাত। এই হাতে জ্বর যদি একবার গালে পড়ে না, 7 বার মেকআপ করেও দাগ মুছতে পারবেন না। দিন ফাইলটা। বলে চেয়ারের উপর রাখা নিজের ফাইল গটগট করে নিয়ে হেঁটে চলে যেতে লাগলো তপা। পলক অবাক হয়ে চেয়ে রইল, মৃদু স্বরে বলল, বাহ, কি ঝাঁজ, একেবারে ধানি লঙ্কা। কিন্তু ঝাঁঝি কি রানী? এই ঝাঁজ এতক্ষণ কোথায় ছিল? সবাই চলে যেতেই রাত্রি চেয়ারে লাথি মেরে অকথা ভাষায় গালাগালি করতে শুরু করলো। তপার 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতেও ভুলল না। ভর্তির কাজ শেষে মাঠের কর্নারে বরাদ্দকৃত জায়গায় গিয়ে বসল তপা। কিন্তু ক্লান্ত সে। তার জীবনটাই কেন এত ঝামেলায় জড়ানো? নির্ঘাত ঝামেলা লগ্নে জন্মেছে সে, তাই তো ঝামেলা পিছুই ছাড়ছে না। ব্যাগ থেকে ফোন বের করে কল দিল একমাত্র বান্ধবী পৃথাকে। তপার একমাত্র আপনজন সে, এই অচেনা শহরে একমাত্র চেনা মানুষটা। গ্রাম থেকে এসে পৃথার বাসায় উঠেছে তপা, কিন্তু অন্য কারো বাসায় আর কতদিন। তাই তো আজ পৃথাকে নিয়ে বের হবে বাসা খুঁজতে। মোটামুটি একটা থাকার মতো নিরাপদ জায়গা হলেই হবে, যাতে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারে সে। কতদিন শান্তির ঘুম ধরা দেয়নি 2 চোখের পাথায়। তপা আপন মনে বসে বিড়বিড় করছিল। সহসা পাশে কারো উপস্থিত টের পেয়ে অকস্মাৎ তাকালো। পলককে দেখে ভ্রু কুঁচকে এলো তার। মনে মনে বলল, এই কুলুকটা জোয়ার, আবার কি চাই এখানে? একটু বসেও শান্তি নেই যেন, সব জায়গায় অশান্তির মেলা। পলক ভরাট গলায় বলল, রাত্রিকে ওসব না বললেও পারতে। তপা অলস ভঙ্গিতে হাই তুলে বলল, কেন জ্বলছে? এতই যখন জ্বলন তাহলে গেলেন কেন সেখানে? আমি পায়ে ধরিনি আমাকে বাঁচানোর জন্য। পলক নিজেকে কন্ট্রোল করে বলল, পলক তাওয়াজের পায়ে ধরা কেন? মরে গেলেও সে নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করে না। আবার ইচ্ছে হয়েছে আমি গিয়েছি, কেন গিয়েছি তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না। রাত্রির জন্য এত জ্বালা থাকলে আমি সেটাই করতাম যা চিরকুটে লেখা ছিল। এতক্ষণে এই ঠোঁটের জায়গায় অক্ষত থাকতো না। আমার ইচ্ছে হলে এতক্ষণে ক্ষত বিক্ষত হয়ে যেত আমার ঠোঁটের স্পর্শে। তপার সারা শরীর রিরি করে উঠল রাগে। কিছু বলার জন্য মুখ খোলার আগেই দ্রুত গতিতে তপার কোমরে চেপে কানের কাছে ফিস ফিস করে বলল, এরপর কথা বললে সাবধানে বলবে। শুধু কথা কেন, তুমি বা তোমার ঠোঁট কোনোটাই যেন আমার চোখের সামনে না পড়ো। নেতাদের চরিত্র কিন্তু অতটাও ভালো হয় না। আবার কলঙ্কে কলঙ্কিত হতে না চাইলে সাবধান। কথা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা না করে শার্টে ঝুলিয়ে রাখা চশমাটা চোখে পেরে 2 হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। তপা ব্যাককেলের মতো স্তব্ধ খেয়ে বসে রইল। চিলে কটা ছোট্ট একটা ঘর, উপরে টিনের ছাউনি। রুম থেকে বেরিয়ে নজরে আসবে সাদা গোলাপের সাজানো বাগান। পুরো ছাদ জুড়ে অন্য কোনো ফুলের কোনো চিহ্ন মাত্র নেই, কেবল সাদা গোলাপ। তপা বিদ্রুপাক্ত হাসল। বাহ, ফুলেদের বেলায়ও সাদা কালো বাজ বিছা শুরু হয়ে গেছে। তবে কেবল আমিই অবহেলিত নয় কালো রঙের জন্য। ছোট্ট একটা দোলনা, তার পাশেই শারীরিক কসরতের কিছু জিনিসপত্র। তপা ভুরু কুচকে বলল, এখানে আবার কে ব্যায়াম করতে আসে? বাড়িটা নিরাপদ হবে তো আমার জন্য? পৃথা তপার নতুন সংসার গুছিয়ে দিয়ে চলে গেছে। গোছানো তেমন জিনিসই নেই তার।
কেবল একটা সিঙ্গেল বেড, পড়ার টেবিল, একটা চেয়ার আর রান্নার জন্য কিছু বাসনপত্র, ব্যাস, আর কিছু নেই। একা একা থাকতে আর কি লাগে। আপাতত একটু নিরাপত্তায় মূল চাওয়া তপার জীবনে। তাজমহল ঐশ্বর্যের এক জ্বলন্ত উদাহরণ। না না, আগ্রার শাহজাহান মমতাজের তাজমহল নয়, তাজওয়ারদের তাজমহল। রায়হান তাজওয়ার একজন সফল ব্যবসায়ী, পায়েল তাজওয়ার একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। পায়েল রায়হান দম্পতির একমাত্র সন্তান পলক তাজওয়ার। দরজা ঠেলে হেলে দুলে ড্রয়িং রুমে পেরিয়ে নিচের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো পলক। পায়েল রান্নাঘর থেকে উচ্চস্বরে বললেন, পলক, এদিকে এসো, কথা আছে তোমার সাথে। অগত্যা নিচের গতি পরিবর্তন করে মায়ের কাছে গেল পলক। রাত্রির সাথে কি করেছো তুমি? পলক অবাক না হয়ে কপালে আঙুল চালিয়ে বলল, ও, খবর পৌঁছে গেছে? তা তোমার রাত্রি তোমাকে বলেনি কি করেছি আমি? পায়েল দীর্ঘশ্বাস ফেললেন। সে জানে এ ছেলে সোজা কথা সোজা সাপটা বলতে পারে না। কপট রাগ দেখিয়ে বললেন। ওকে সবার সামনে অপমান করেছো তুমি। পলক অবাক হওয়ার ভান করে বলল, পলক, ভুলে যেও না আমি তোমার মা। বাহিরের অন্য 5টা লোকের মতন তুমি আমার সাথেও একই ব্যবহার করতে পারো না। পলক একসাথে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি এমনি এমনি কিছু করি না, সেটা তুমিও জানো, বাবাও জানে। তবে বাইরের একটা মেয়ের কথা শুনে কেন নিজের ছেলেকে জাজ করো? ও শুধু আমি কি করেছি সেটা বললো, কিন্তু কেন করেছি সেটা বললো না। ও একটা নিষ্পাপ মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছিল মা, হেনস্থা করতে চেষ্টা করছিল। সেটা আমি কি করে হতে দেই? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বললেন, অন্য কেউ কি করলো তা আমার বিষয় নয়, কিন্তু আমার ছেলে যেন কোনো অন্যায় না করে সেটা তো আমাকেই দেখতে হবে, তাই না? নয়তো পাশে শুনতে হবে অন্যের সন্তান মানুষ করতে গিয়ে নিজের সন্তান মানুষ করতে পারিনি। পলক ভ্রু কুঁচকে ফেলল। আমাকে দেখে অমানুষ মনে হয় তোমার? পায়েল হাসি লুকিয়ে বললেন, খবরদার, আমার সামনে ভুরু কুচকাবে না। তুমি কি ভাবো তোমার বাহিরের চামচাদের মতন তোমার কুচকানো ভুরু দেখে আমি ভয় পাবো? ভুলে যেও না আমি তোমাকে পেটে ধরেছি, আকাশ থেকে টপকে পড়নি। আর একবার এরকম ভাবে তাকালে হাতে খুন্তি দেখেছো তো? পাশে লজ্জায় চামচা, না না তোমাদের ভাষায় ফ্যান ফলোয়ার, তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। পলকের কুচকানো ভ্রু যুগল আরো খানিকটা কুঁচকে গেল। মাথা নাড়িয়ে বিড়বিড় করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। গায়ে ওড়না জড়িয়ে জানালার পাশে বসলো তপা। এক ফালি চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর। কিন্তু জানিস তো, দিন শেষে আমরা দুজনেই একা। আমাদের দুঃখগুলো এক সুতোয় বাঁধা। তোর যেমন তোর কলঙ্ক নিয়ে কোনো ভাবাবেগ নেই, তেমনি আমারও নেই। কিন্তু কি বলতো, মাঝে মাঝে মানুষের কথা ভীষণ কষ্ট হয়। সে এক নিদারুণ কষ্ট। তাই তো তোর কাছে বলে নিজেকে হালকা করি। কাল আবার নতুন উদ্যমে বাঁচতে হবে তো। তুই কি বিরক্ত হোস? কিছু করার নেই রে, বিরক্ত হলেও আমি তোকেই বলবো। তুই ছাড়া কে আছে আমার? দু টুকরো পাউরুটি মুখে দিয়ে বেরিয়ে পড়ল তপা। কেনাকাটা করতে হবে, চাল ডাল সবজি কিছুই নেই ঘরে। পাউরুটি খেয়ে তো আর জীবন চলবে না। বাজারে পৌঁছে প্রয়োজনীয় সামগ্রী কিনে ফিরতে গিয়ে ঝামেলায় পড়ে গেল সে। হাতের টাকা প্রায় শেষের দিকে। রিক্সা নিলে ভাড়া নিশ্চয়ই অনেকগুলো টাকা গুনতে হবে। মামার দেওয়া সামান্য কিছু টাকা রয়েছে হাতে। বাড়ি ভাড়া অগ্রিম দিতে গিয়ে এই ঝামেলায় ফেসে গেছে সে। কিন্তু কিছু করার নেই, এটাই নাকি নিয়ম। দু হাতে বাজারের ব্যাগ তুলে হাঁটা শুরু করলো তপা। কিন্তু কিছু দূর যাওয়ার পর আর কুলোচ্ছে না হাতে।
নিজেকে অজস্র গালাগালি দিল মনে মনে এত কিছু কেনার জন্য। কিন্তু কিয়ৎক্ষণ পরে ভাবলো এটুকু তো কিনতেই হতো। রোজ রোজ তো বাজারে আসতে পারবে না সে, ক্লাসও তো করতে হবে দুদিন পর থেকে। তাছাড়া পৃথার ধরিয়ে দেওয়া টিউশনিটাও করতে হবে, আরও খুঁজতে হবে। একটা টিউশনি করিয়ে লেখাপড়ার খরচ চালাবে কিভাবে? আর খাবেই বাকি, বাড়ি ভাড়াও দিতে হবে মাসে মাসে। টেনশনে দম বন্ধ হয়ে আসে তপার। হাতে ধরে রাখা ব্যাগের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, জন্মিয়েছি অভাগী হয়ে আর জীবন কাটাতে চাও ননির পুতুল মতো। ধিক্কার তোমাকে তিয়াসা তপা। মামা আমাকে নিয়ে ভেবো না তুমি। আমি এখানে ভালো আছি, এখানে কষ্ট হলেও শান্তিতে ঘুমাতে পারবো। আমি নিজের রোজগারে খোটা ছাড়া দুমুঠো খেতে পাবো। এখন থেকে শুধু খাবার হজম করলেই হবে মামা, খোটা দিয়া কথাগুলো হজম করতে হবে না। আমি এখানে সত্যিই ভালো আছি। কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তুমি শুধু দোয়া করো আমি যেন বড় হতে পারি মামা, এতটাই উঁচুতে উঠতে পারি যেখানে ওই মানুষগুলো আমাকে ছুতেও পারবে না। দেখতে ইচ্ছে করলে চলে এসো মামা, তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা, কিন্তু অন্য কেউ যেন না আসে প্লিজ। আমি আর পিছনে তাকাতে চাই না। কলেজে পৌঁছে নিজের ডিপার্টমেন্টে যাওয়ার জন্য লিফটের কাছে গেল তপা। দুবার লিফটে চড়া হয়েছে ওর, সাথে মামা ছিলেন একবার, অন্যবার পৃথা। মনে মনে একটু ভয় হচ্ছে, কিন্তু কি করবে সে? 6 তলা সিঁড়ি বেয়ে উঠতে গেলে সকালের আলু সিদ্ধ ভাত এখনই হজম হয়ে যাবে। তাই উপায় না পেয়ে উঠে গেল লিফটের ভেতরে। চোখ বন্ধ করে সুইচ প্রেস করার আগেই হন হন করে ভেতরে প্রবেশ করলো পলক তাজওয়ার। বাঁ হাতে ধরে রাখা ফোনটা কানের সাথে সেট দেওয়া তার। এক নজর পলকের দিকে তাকিয়ে সেদিনের বলা কথাগুলো মনে পড়ে গেল। সহসাই হাতটা চলে গেল নিজের ঠোঁটের উপর। মুখ ঢেকে আল্লাহ আল্লাহ করতে শুরু করলো তপা। ফোন কানে লাগিয়ে গম্ভীর কণ্ঠে কথোপকথন চালিয়ে যাচ্ছে সে। ওরা এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে কি করে, ইডিয়েট! তোরা আমার নাম ভাঙিয়ে যখন গার্লফ্রেন্ড নিয়ে মাস্তি করিস তখন তো আমার পারমিশন নিস না, তাহলে এখন কেন লাফড়া করিস আমার সাথে? ওদের হসপিটালে অ্যাডমিট করে আমাকে ঠিকানা টেক্সট কর, না তো তোর গার্লফ্রেন্ডের নামটা যেন কি মিনা না টিনা, ওর সাথে কিসিং মোমেন্টের ফটো এক্সিবিশনে পাঠিয়ে দেব। অবশ্যই ওর মুখটা দেখা যাবে না, কিন্তু তোর ওই পচা গাঠালের বিচি ঠিকই জল রঙে ঝিকঝিক করবে। সো চয়েস ইজ ইয়োর্স। বলে টুক করে লাইন কেটে ফোনটা পকেটে চালান করে দিল। তপা অবাক হয়ে তাকিয়ে রইল পলকের দিকে। লোকটা কি আগাগোড়ায় এমন ঠোঁট কাটা? পলক তপার বিস্ময়ে ভরা চোখ জোড়া খেয়াল করলো কিনা জানা নেই তার, কিন্তু যাওয়ার সময় আর চোখে তাকানোটা খুব করে দেখেছে সে। পরপর 3টা ক্লাস করে রীতিমতো ক্লান্ত হয়ে গেছে সবাই। তপা লাইব্রেরিতে গিয়ে ধপ করে বসে পড়ল চেয়ারের উপর। টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে কাটিয়ে দিল কয়েক প্রহর। এর মধ্যে কখন নেত্রপল্লব এক হয়ে গেছে বুঝতে পারেনি। সকালে না খেয়ে আসা দারুণ পেটের ভেতরে ছুঁচোর ডন মারছে। হ্যাঁ, এক হাতে পেট চেপে ধরে মাথা তুলে সামনে তাকালো। হোমা, লাইব্রেরি পুরো খালি। মাত্রই তো কত ছাত্রছাত্রী ছিল। ঘড়ির দিকে চোখ পড়তেই মাথায় হাত দিল। 3টে বেজে গেছে। ক্লাস তো শেষ হয়েছিল 2টায়, তার মানে পুরো 1 ঘন্টা পার হয়ে গেছে। অসময়ে ঘুমকে লাথি ঝাঁটা মেরে লাইব্রেরির বাইরে পা বাড়ালো। লিফট গ্রাউন্ড ফ্লোরে থাকায় সিঁড়ি দিয়েই নামতে শুরু করলো। 3 তলায় পৌঁছাতেই রাত্রি মুখোমুখি হলো তপা। দলবল নিয়ে সিঁড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে। তপা দেখে মুচকি হেসে বলল, বাহ, ঝাঁসি কি রানী এখনো ক্যাম্পাসেই আছে দেখছি। তপা ইগনোর করে বেরিয়ে আসার লক্ষ্যে সিঁড়িতে পা রাখলো, কিন্তু রাত্রির শক্ত হাতের বাঁধনে হাত আটকে যাওয়া তা সম্ভব হলো না। নিজেকে সাহস জুগিয়ে বলল, কি চাই আমার কাছে? রাত্রি উচ্চ স্বরে হেসে বলল, তোর কাছে আবার কি চাইবো আমি? দেওয়ার মতো আছে নাকি কিছু? যে কালির মতো চেহারা, দেখতেও তো ফকিন্নি বলেই মনে হচ্ছে। সেদিন পলককে দেখে খুব সাহস বেড়ে গিয়েছিল না? আজ কি করবি তুই? কে বাঁচাবে তোকে? তপা মুচকি হেসে বলল, আমাকে বাঁচানোর জন্য কোনো কুলুক, সরি পলকের প্রয়োজন নেই। আমি নিজেই নিজেকে বাঁচাতে পারি। এখন ভালো ভালো সামনে থেকে সরে যান, নয়তো সেই দিনের বাকি কাজটা করে ফেলবো। রাত্রি ধেয়ে আসলো তপার দিকে। তপা দুপা পিছিয়ে যেতেই হাত মুচড়ে ধরে বলল,
কি করবি তুই? এই হাত দিয়ে মারবি তাই না? সেদিন ভেবেছিলাম একটু জাগ দিয়ে ছেড়ে দেব, কিন্তু তোর ব্যবহার আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এত সাহস পাস কি করে তুই? এখন মার দেখি। তপার হাত ব্যথায় নীল হয়ে আসছে, তবুও রাত্রি ছেড়ে দেওয়ার কোনো নাম নেই। তপা চেষ্টা করে হাত ছাড়াতে না পেরে পা দিয়ে লাথি মারল রাত্রির হাঁটুর ঠিক নিচে। রাত্রি সামলাতে না পেরে বসে পড়ল। তপা সুযোগ পেয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে এলো। তপাকে দৌড়াতে দেখে পলক ভ্রু কুচকে তাকিয়ে রইল। তপার ভবনের সামনেই বসে দলের ভেতরের কিছু প্ল্যানিং চলছিল। পলক সেসব রেখে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। লম্বা লম্বা কদম ফেলে দ্রুত বেগে উঠে গেল উপরের দিকে। 3 তলায় পৌঁছাতেই রাত্রিকে নিচে বসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুনে থেমে গেল। সামনে এগিয়ে এসে বলল, বাহ, এতদিনে নিজের জায়গাটা বুঝতে পারলি তাহলে। রাত্রি কিছু বলার জন্য মুখ খোলার আগেই পলক গটগট করে হেঁটে চলে গেল নিচের দিকে। রাত্রি নিজের ঘাড় উপর করে থাকা চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে উঠল। পৃথা তপার নীল হওয়া জায়গাটাই মলম লাগিয়ে দিতে দিতে বলল, তুই কি করলি রে? ওর হাত ভেঙে দিতে পারলি না? আমার সাথে তো এত পারিস, অন্য কারো বেলায় সব হওয়া ফোস। তপা মৃদু হাসল। কিছু বলার প্রয়োজন মনে করল না। ও জানে এখন পৃথা অযথাই বক বক করবে, পেটে সব কথা উগড়ে দিয়ে তবেই দম নেবে। সিঁড়ি বেয়ে 2য় তলা অতিক্রম করতেই চোখ পড়ল একটি সাদা কালো নেম প্লেটে। গোটানো অক্ষরে লেখা তাজমহল। তপা কিঞ্চিত অবাক হলো। জীবনে প্রথমবার এরূপ নেম প্লেট দেখলো। অবশ্য এখন অনেক কিছুই নতুন দেখছো, তাই ব্যাপারটা বেশি ঘাঁটলো না। বড় লোকদের বড় সড়ো ব্যাপার। ছাদে উঠে রুমে ঢোকার আগ মুহূর্তে মনে হলো ছাদে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। আবছা আলোয় স্পষ্ট দেখতে পেল না মুখটা। সন্ধ্যা নেমেছে, অনেকক্ষণ হলো। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। দ্রুত রুমে ঢুকে দরজা এঁটে দিল। বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল, ওটা খারাপ কেউ নয়, ভালো মানুষ। ভয় পাস না তপা, রিল্যাক্স। পৃথা কেকের স্লাইড মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মুখে সুমধুর আওয়াজ করে বলল, তপা, কেকটা যা হয়েছে না, একেবারে অমৃত। তুই তো বেকারি খুলতে পারিস, রাতারাতি বড়লোক হতে পারবি। পুরো বাংলাদেশের মানুষ আসবে তোর কেক নিতে। বিদেশেও রপ্তানি করতে পারবি। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তোকে অ্যাওয়ার্ড দিবে, দেখিস। তপা কথাটা হেসেই উড়িয়ে দিল। পৃথা সিরিয়াস ভঙ্গিতে বলল, তপা, মজা নয়, আমি সিরিয়াসলি বলছি। তুই অনলাইনে কেকের বিজনেস করতে পারিস। আজকাল তো ভালো চলে অনলাইন বিজনেস, ট্রাই করতে পারিস কিন্তু। তপা মন খারাপ করে বলল, টাকা কোথায় এসব কেনার? আর আমার তো ভালো একটা ফোনই নেই, অনলাইন কিভাবে হবে? পৃথা তপার এক হাত জড়িয়ে ধরল। আমি আছি তো, আমি অনলাইনে যাবতীয় কাজ করে দিব। আর টাকা নিয়ে ভাবিস না, সব আমি কিনে দেব। এটা হয় না পৃথা, আমি তোর থেকে আর সাহায্য নিতে পারবো না রে। পৃথা 2 মিনিট ভেবে বলল, ধরে নে আমি তোর ব্যবসায় ইনভেস্ট করছি, যা লাভ হবে তার একাংশ আমার। রাজি? তপা পৃথার মুখ চেয়ে অমলিন হাসল। মেয়েটা এত ভালো কেন? পরের দিন যথারীতি প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে হাজির পৃথা। তপা অবাক হয়ে বলল, ও মা, মুখের কথা মুখেই রয়ে গেল আর জিনিসপত্র হাজির। পৃথা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, পারলে তো তক্ষুনি এনে দিতাম আমি। এখন সব গুছিয়ে রাখ, আমি ভীষণ টায়ার্ড রে। লেবু আছে? থাকলে একটু শরবত করে দে না। না থাকলে 1 গ্লাস ঠান্ডা পানি প্লিজ। তপা ঝটপট লেবুর শরবত করে দিল পৃথাকে। পৃথা এক নিঃশ্বাসে বউটা শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে বলল, দোয়া করি এই শরবতের মতোই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি একটা বর যেন তোমার কপালে জোটে। তপা হেসে ফেলল এহেন কাণ্ডে। শুধু আমার জন্য চাইছিস রে, নিজের জন্য চাইবি না? পৃথা লাজুক হেসে বলল, জানিস না, অন্যের জন্য চাইলে আল্লাহ তার জন্য 2টা দেয়। আমি তোর জন্য চাই, নিজের জন্য 2টার ব্যবস্থা করলাম। তুই কি ভেবেছিস শুধু তোর জন্য চাইছি? আমি এতটাও ভালো নই রে বোকা। তপা সবেমাত্র গেট পেরিয়ে পার্কিং জোনে ঢুকেছে। হাতের বাঁ পাশটায় পলক তাজওয়ারের বাহিনী দেখে দ্রুত পা চালালো। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখানে তো আস্ত একটা বাঘ রয়েছে। সেই পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ডেকে উঠল, তিয়াশা,
তপার পা দুটো নিজের চলার গতি থামিয়ে দিল। মায়ের পরেই প্রথম কেউ তিয়াশা বলে ডাকলো, নয়তো সবাই তপা বলেই চেনে তাকে। তপা পেছন করে নিচের দিকে তাকিয়ে বলল। জি বলুন। পলক কিঞ্চিত অবাক হলো তপার মাথা নিচু করে থাকতে দেখে। মেয়ে তো এতটাও শান্ত নয়, এর ঝাঁজ সেদিন দেখেছে সে। কাল দৌড়ে চলে গিয়েছিলি কেন? রাত্রে কিছু বলছিল? তপা মুখ তুলে এক নজর তাকিয়ে বলল। সেটা আপনাকে কেন বলবো? পলক কপালে আঙুল চালিয়ে গম্ভীর কণ্ঠে বলল। তো কাকে বলবে? তপা ঈষৎ কেঁপে উঠল, কিন্তু ভোরকে না গিয়ে মিহি কণ্ঠে বলল। কাউকে বলবো না, আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। তাহলে প্রথম দিন কেন এসেছিলে চুমু খেতে? ও মাই গড, তোমার আসল উদ্দেশ্য তবে কি আমার এই সুন্দর ঠোঁটে চুমু খাওয়াই ছিল? আমি আরো ভাবলাম আমি ইনোসেন্ট মেয়ে, এখন তো দেখছি এ মেয়ে আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করতে চাইছে। আহাজারি করে বলল পলক। তপার কান গরম হয়ে গেছে। একটা লোক অবলীলায় কিভাবে বলতে পারে এসব কথা তার বুঝে আসে না। চলে আসার জন্য এক পা বাড়াতেই পলক মোহনীয় কণ্ঠে বলল। পলক তাওয়ারকে চুমু খেতে হলে ভালোবেসে খেতে হবে, অত পলক তাওয়ারের ধরা ছোঁয়ার বাইরে। অগ্রায়ণের এক গোধূলি লগ্ন। তপা গোসল সেরে ছাদে জামা কাপড় মেলতে বের হয়। হাঁটু অবধি লম্বা চুলগুলো পিঠময় ছাড়ানো ছিটানো, ভেজা চুলে টুপটাপ করে পানি পড়ছে। চুল মোছার তাগিয়ে তাড়াহুড়ো করে কাপড় মেলে দিয়ে এই রুমের ভেতরে পা বাড়ালো। ছাদের উল্টো দিকে দাঁড়িয়ে তার দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করেছিল কেউ একজন। না না, তার দিকে নয়, চুলের দিকে। তপা চলে যেতেই মৃদু স্বরে বলল। মাশাআল্লাহ। গভীর রাত, নিস্তব্ধতা, প্রকৃতি, নিকোষ কৃষা আধারে নিমজ্জিত ত্রিভুবন। দূরে কোথাও থেকে ভেসে আসছে রাত জাগা পাখিদের ডাক। নিস্তব্ধতায় মোড়ানো রাতে সামান্য পাখির ডাকটাকেই ভয়ঙ্কর মনে হচ্ছে, অতীব ভয়ঙ্কর। হঠাৎই তপার মনে হলো রুমের ভেতরে কেউ আছে। সে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তপার দিকে। আধো আলো অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পেল না সে। অবয়বটা বিছানার উপর ঝুঁকে এলো। তপা নীরব, নিস্তব্ধ, বিন্দুমাত্র নড়াচড়ার শক্তি পাচ্ছে না। হঠাৎই শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে শক্ত হাতের এলোপাথারি স্পর্শ পেতে চিৎকার করে উঠে বসল। চারিদিকে অন্ধকারের পরিবর্তে আলো দেখে নিজেকে কিছুটা সামলে নিল তপা। দরজার দিকে তাকিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। রুমের ভেতরেও অন্য কারো উপস্থিতি টের পাচ্ছে না এখন। দরদর করে গড়িয়ে যাওয়া ঘামের বিন্দুগুলো ওনার কোণে মুছে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল। এটা নিছকে একটা স্বপ্ন ছিল, এত ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। নিজেকে সামলা তপা, এভাবে ভয় পেলে জীবন চলবে না। তাদের থেকে তুই বহু দূরে, চাইলেও তারা তোকে ছুঁতে পারবে না। শান্ত হো তপা। নিজেকে সামলানোর হাজারো চেষ্টা করলেও সে রাতে আর ঘুম ধরা দিল না। নির্ঘুম কেটে যাওয়া রাতের তালিকায় যোগ হলো আরও একটি রাত। পৃথার অসহায়তায় কেকের ব্যবসাটাও মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো চলছে না বললেও মোটামুটি চলছে বলা যায়। অনলাইনের পাশাপাশি ছোট ছোট সুপার শপগুলোতেও কেক ডেলিভারি করছে ওরা। এত অল্প সময়ে এতটুকু সাফল্য কেবল পৃথার জন্যই সম্ভব হয়েছে। পৃথাই নিজের পরিচিতদের বলেছে তপার থেকে কেক নিতে। সুপার শপগুলোতে কেক দিতে পারাটাও ওরই অবদান। কেকের মান ভালো হওয়ায় তারাও কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করেছে। তপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছে। হঠাৎ ফোন বেজে ওঠায় বিরক্ত হলো। বিড়বিড় করে বলল। আমি চুলে তেল দেওয়ার সময় কি সবার আমাকে মনে পড়ে? অসহ্যকর ব্যাপার। মনে বিরক্তি থাকলেও তা মোহনীয় কণ্ঠে এক ফোঁটাও প্রকাশ পেল না। শোয়েলা কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম, কে বলছেন? দুটো 5 পাউন্ড কেকের অর্ডার। খুশির সংবাদ, কিন্তু বিপত্তি বাঁধে ডেলিভারির ডেট শুনে। আগামীকাল সকাল 9টার মধ্যে। কিন্তু কাল তো আবার পরীক্ষা। পিঠাটাও নেই, নানু বাড়ি গেছে। তফা পড়ে গেল মহা মুশকিল। বাধ্য হয়ে অর্ডার ক্যান্সেল করে দিল। কিছুক্ষণ পর পুনরায় বেজে উঠল ফোনটা। অন্য নাম্বার থেকে মৃদু স্বরে বলল। আসসালামু আলাইকুম, কে বলছেন? একই অর্ডারের জন্য আবারও আরেকজন কল দিয়েছে। তপা নিরুপায় হয়ে অর্ডারটা নিয়ে নিল, কিন্তু বিনিময়ের সহিত বলল। ভাইয়া, আমি অবশ্যই অর্ডারটা নিব, কিন্তু আপনি কি কাইন্ডলি আমার বাসার সামনে থেকে নিয়ে যেতে পারবেন? অ্যাকচুয়ালি কাল আমার পরীক্ষা, কেক ডেলিভারি দিয়ে এসে পরীক্ষা দিতে পারবো না। প্লিজ একটু দেখবেন ব্যাপারটা।
অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে পড়ল। যে ঠিকানাটা বলুন, আমি লোক পাঠিয়ে দেব। তপা ঠিকানা বলতেই লোকটা গড় গড় করে বলল, 2য় তলায় সিঁড়ির সাথের ফ্ল্যাটের সামনে বড় বড় অক্ষরে লেখা তাজমহল। তাজমহলের দরজার সামনে রেখে চলে যাবেন, আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। কত হলো? তপা হ্যাং মেরে বসে রইল। এই অ্যাপার্টমেন্টের কেউ কেক চাইছে, আর ও কিনা ডেলিভারি করার চিন্তায় এত পেঁচাল পারল। পরীক্ষা শেষ করে অলস ভঙ্গিতে হাই তুলল তপা। খুব একটা ভালো হয়নি পরীক্ষা, আবার খারাপও হয়নি, চলবে তাই। স্বপ্নগুলো মাঝ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বলে মনে হলো তপার। পড়াশোনা আরো বেশি ফোকাস করতে হবে ভাবতে ভাবতে লিফটের দিকে গেল। বেশি ছাত্রছাত্রীর ভিড় দেখে বারান্দায় রেলিং ধরে নিচে তাকালো। 6 তলার উপর থেকে লাফ দিয়ে মরে যাবে কিনা ভাবছিল তপা। পরক্ষণেই নিজের ভাবনাকে ঝেড়ে ফেলে সিঁড়ির দিকে ছুট লাগালো লিফটের তোয়াক্কা না করে। লাইব্রেরিতে গিয়ে পরের পরীক্ষার জন্য কিছু বই খুঁজে বের করলো। সবগুলো বই তপার নেই, শুধু যেগুলো দরকার সেইগুলোই কিনেছে। এক এক বইয়ের এক এক লেখক এক এক রকম ভাবে লিখেছে, সেগুলো কালেক্ট করতে এসেছে মূলত তপা। বই খুঁজতে খুঁজতেই হঠাৎ বাইরে শোরগোল শুনতে পেল। পাত্তা না দিয়ে আবারও মনোযোগ দিল বই খোঁজায়। লাইব্রেরি পুরো ফাঁকা থাকায় তপার খানিকটা ভয় ভয় লাগছে। তার উপর বাইরে চেঁচামেচি। পলককে ঠেলে ভেতরে ঢুকিয়ে সজল বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। পলক রাগে ফুঁসছে, এক হাতে চুলগুলো টেনে ধরে অনবরত পায়চারি করতে ব্যস্ত সে। তপা বইয়ের তাকের আড়াল থেকে পলকের রাগী চেহারা থেকে ভরকে গেল, কিন্তু মুখের দিকে ভালো করে তাকাতেই খেয়াল করলো গাল গড়িয়ে রক্ত পড়ছে। ফর্সা চেহারায় রক্তের দাগ ভয়ঙ্কর দেখাচ্ছে তপার কাছে। তপা ভয় ঠেলে দ্রুত গতিতে পলকের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, আপনার কপাল থেকে রক্ত পড়ছে তো। পলক তপাকে খেয়াল করে অবাক হলো, মনে মনে ভাবলো, এই মেয়ে, এখানে কি করছো? তপা ব্যাগ খুলে মিনি ফার্স্ট এড বক্স বের করে বলল। বসুন। পলক বিস্মিত হলো। তুমি ব্যাগে ফার্স্ট এইড বক্স নিয়ে ঘুরো? তপা ঈষৎ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, মিনি বক্স তো। আপনি বসুন না প্লিজ, আমি এত উঁচুতে নাগাল পাবো না। লাগবে না, বাদ দাও, কিছু হবে না, আমার অভ্যেস আছে। এত অল্পতে পরক খাওয়ারের কিছু হয় না। তপা করুণ গলায় বলল। আমার অভ্যাস নেই তো আঘাত দেখার, প্লিজ বসুন। পলক বসল না। মস্তিষ্ক তার এখনো রাগে ধপ ধপ করছে। আঘাতে মলম লাগানোর সময় এখন নয়। সজলকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতে ইচ্ছে করছে তার। কেন লাইব্রেরিতে এনে বন্ধ করে দিল? ওদিকে কি অবস্থা কে জানে। তপা উপায় না পেয়ে একটা চেয়ার টেনে দাঁড়িয়ে গেল চেয়ারের উপর। পলক তপার কাণ্ড থেকে রাগের মধ্যেও হেসে ফেলল। তপা নির্বিকার ভঙ্গিতে নিজের কাজ করে যাচ্ছে। কটনের সাহায্যে রক্ত পরিষ্কার করে ক্ষতটাও পরিষ্কার করে দিল। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে ভালো করে তাকালো পলকের মুখের দিকে। সে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে তপার মুখশ্রীতে। চোখের পলক পড়ছে না পলকের। তপা ইতস্তত বোধ করলো এভাবে তাকিয়ে থাকায়। মাথা নিচু করে চেয়ার থেকে নামতে চাইলে পলক বলল, ডাক্তার ম্যাডাম, ব্যথা তো ক্ষমার পরিবর্তে আরো বেড়ে গেল, এখন কি হবে? তপা ভ্রু কুচকে তাকালো। পলক হেসে ফেলল। পরক্ষণেই গম্ভীর হওয়ার ভান করে বলল, তুমি আমাকে কুচকানো ভ্রু দেখাচ্ছ? চেনো আমাকে? তপা ঈষৎ কেঁপে উঠল। এতক্ষণ তো ভালোই ছিল, আবার নিজের ক্যারেক্টারে ফিরে যাচ্ছে লোকটা। অগত তপা জোর করে হেসে পড়ল। আপনাকে কে না চেনে? আপনি এই ভার্সিটির একমাত্র ফেমাস পার্সন। আপনাকে না চিনলে চলে। ইনফ্যাক্ট আমার আরো ভালো করে চেনা উচিত। আপনি তো আমাকে প্রথম দিন বাঁচিয়েছিলেন। পলক ভ্রু কুচকে পড়ল। হঠাৎ এত মিষ্টি কথা বের হচ্ছে কেন বলো তো? দরজার দিকে চোখ পড়তেই শয়তানি হেসে বলল, বন্ধ রুমে আছি বলে কনফিডেন্স করছো আমাকে? তপা চোখ বড় বড় করে দ্রুত গতিতে বইয়ের তাকের আড়ালে চলে গেল। চেঁচিয়ে বলল, আপনি এই পাশে আসবেন না প্লিজ। কিন্তু পলক সে তো পলকই, না বললে সে অবশ্যই সেখানে যাবে। এক পা দুপা করে তপার সামনে গিয়ে দাঁড়ালো। তপা পেছনে সরে যেতে যেতে বইয়ের শেলফের সাথে লেগে গেল। সাইডে সরে যেতে চাইলে দু হাতের বাঁধনে আটকে ফেলল। না, স্পর্শ করেনি এক বিন্দু। তপা ভয় ভয় চোখে তাকালো পলকের মুখশ্রীতে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। তপা ভেবে পেল না তার মধ্যে মুগ্ধ হওয়ার মতো এমন কি আছে।
টের পেল তখন যখন পলক হাত বাড়িয়ে চুলের কাটা থেকে চুলগুলো আলগা করে দিল। কাটা খুলে ফেলতেই ঝলমলে চুলগুলো বাঁধন হারা হয়ে ছড়িয়ে গেল পিঠ বেয়ে হাঁটু অবধি। হাত বাড়াতে গিয়েও ফিরিয়ে নিল। তপা ততক্ষণে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। ফ্যানের নিচে দাঁড়িয়ে দরদর করে ঘামছে তপা। পলক মিনিট দুয়েক পর আচমকা তপাকে টেনে নিয়ে বসে পড়ল। তপা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল পলকের বুকের ওপর। পলক পিঠে হাত রেখে নিজের সাথে জড়িয়ে আড়াল করে নিল। সামলে উঠে তপা কিছু বলার চেষ্টা করতেই পলক এক হাতে মুখ চেপে ধরে ফিস ফিস করে বলল, আমি লাইব্রেরি থেকে একা বের হব। খবরদার আমার পেছনে পেছনে বের হবে না তুমি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। তপা হাত সরিয়ে নিজেও ফিস ফিস করে বলল, কিন্তু কেন? আমি আপনার সাথে বের হলে কি আপনার জাত যাবে? জাত আমার যাবে না, কিন্তু একসাথে বের হলে কথা উঠতে পারে বন্ধ লাইব্রেরিতে তুমি আমি কি করছিলাম। অনেকক্ষণ তো হলো আটকে আছি, সেজন্যই বলছিলাম। অবশ্য আমার এসবে কিছু যায় আসে না, কিন্তু তুমি নিশ্চয়ই এই ব্যাপারে সেন্সিটিভ, তাই বলছিলাম। এখন তুমি যদি চাও আমার সাথে নিজের রং তামাশা নিউজ দেখতে, তাহলে বের হতেই পারো একসাথে। যাবে? এসো। তপা চোখ পাকিয়ে তাকালো। পলক ভ্রু কুচকে মুখটা এগিয়ে নিয়ে বলল, পলক দেওয়ার কি চোখ দেখাচ্ছ মেয়ে? তপা ছিটকে সরে বসে বলল, যান তাড়াতাড়ি, আশ্চর্য, বাড়ি ফিরবো তো আমি। পলক যেতে যেতে বলল, কিছুক্ষণে ফিরছি আমি, খবরদার বের হবে না। সজল এসে দরজা খুলে দিল। জানলা দিয়ে সজলের সাথে কয়েকজনকে আসতে দেখেই পলককে টেনে বসিয়ে দিয়েছিল পলক। সজলকে কড়া গলায় বলল, তুই 5 মিনিট দাঁড়া দরজার সামনে। খবরদার না নিজে ভিতরে ঢুকবি আর না অন্য কাউকে ভিতরে ঢুকতে দিবি। এই কাজটা করতে পারলে আমাকে বন্ধ করে রাখার অপরাধটা মাফ করে দেব। বলেই হনহন করে ছুটে গেল সামনের দিকে, ঠিক সেদিকে যেদিকে তার মাথায় আঘাত করা হয়েছিল। কে মেরেছিল আপনাকে? তপার প্রশ্ন শুনে পলক মৃদু হাসল। তপা বিস্ময় ভরা চোখে তাকে আবারও বলল, আশ্চর্য, আমি হাসার মতন কি বললাম? শুধু তো জানতে চেয়েছিলাম কে মেরেছে। এতেও তো হাসার কি আছে? বুঝলাম না। তোমার মনে হচ্ছে না তুমি আজ একটু বেশি কথা বলে ফেলছো? সামনে তাকে গভীর পুরুষালী কণ্ঠে পলক বলল। তপা ঈষৎ অবাক হলো। সত্যি সে আজ প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে, কিন্তু জানতে ইচ্ছে করছে কে মেরেছে লোকটাকে। কিন্তু ইনি তো সোজা কথা বলার মানুষ নয়, তাই মনের ভেতরে সুপ্ত ইচ্ছাটা মনে মনে কবর দিয়ে দিল। গেট পর্যন্ত এসে পলক মসৃণ কণ্ঠে বলল, এখন যেতে পারবে তো? তপা যেন আকাশ থেকে পড়ল। পলক মুচকি হেসে বলল, বারণও তো করনি। আসলে তুমি আমার সঙ্গ চেয়েছো, তাই জন্যই বারণ করনি, তাই না? তপা উত্তর না দিয়ে গটগট করে হেঁটে চলে গেল চোখের আড়ালে। পেছনে ফেলে গেল একজোড়া হাস্যোজ্জ্বল চোখ। কেটে গেল বেশ কিছুদিন। পরীক্ষা শেষে আবার পুরোদমে শুরু হয়েছে ক্লাস। সামনেই সেমিস্টার ফাইনাল। তপা দিক বিদিক ভুলে কেবল লেখাপড়ায় মনোযোগ দিল। ক্লাস, বাসা আর মাঝে মধ্যে ব্যবসার জন্য কিছু গ্রোসারি কিনে আনার জন্য বের হওয়া। তপা বা পৃথা কেউ এখন কেক ডেলিভারি করতে চায় না। একজন ডেলিভারি ম্যান ঠিক করে নিয়েছে, নয়তো সবটা তপা সামলাতে পারবে না। সব ঠিকঠাকভাবে চললেও তপার মনটা অশান্ত হয়ে আছে। বেশ কয়েকদিন থেকে মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, সব সময় তাকে নজরে নজরে রাখছে, কিন্তু কিছুতেই কিছু খুঁজে পায় না। সেদিন লাইব্রেরির ঘটনার পর তপা আর পলকের মুখোমুখি হয়নি। হ্যাঁ, সামনাসামনি পড়ে গেছে অনেকবার, কিন্তু নিজেই পাশ কাটিয়ে চলে গেছে। অস্বস্তি থেকে নিজের সম্মানটাকে বেশি প্রাধান্য দিয়েছে তপা। পলকের সাথে কেউ ওকে জড়িয়ে কিছু রটিয়ে দিক, তাও কস্মিন কালেও চায় না। এতদিনে এটা বুঝতে পেরেছে লোকটা ঠোঁটকাটা হলেও মনটা স্বচ্ছ। নয়তো শুধুমাত্র একটা মেয়েকে টিচ করা নিয়ে ঝামেলা করে কেউ নিজের মাথা ফাটিয়ে বসে থাকে না। সেদিন ক্যাম্পাসে একজন ছাত্রীকে কিছু বকাটে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ওনার হাত রাখে, টেনে নেওয়ার আগেই সেখানে উপস্থিত হয় পলক। শুরু হয়ে যায় হাতাহাতি। সেখানেই মাথা ফাটিয়ে লাইব্রেরিতে ঘাপটি মেরেছিল। হন্তদন্ত হয়ে তপা ছুটল লিফটের দিকে। ক্লাস শুরু হয়ে গেছে বোধহয়, কিন্তু লিফটে পা রাখতে বড় বড় পা ফেলে পলক ভেতরে ঢুকে পড়লো। তপা বাইরে বের হতে চেয়েও ভেতরে প্রবেশ করলো। লোকটা তো আর তাকে খেয়ে নিচ্ছে না। এত ভয় পাওয়ার কি আছে? আশ্চর্য! কিন্তু এই গা ছাড়া ভাবটা তাকে ফাঁসিয়ে দিল। তপার ক্লাস 10 তলা ভবনের 6 নম্বর ফ্লোরে।
তপা বাটন প্রেস করার আগেই পলক 10 তলা যাওয়ার বাটন প্রেস করে দিল। তপা অবাক হলো, এর চেয়ে তো সিঁড়ি ভালো ছিল। মুখটাকে হাঁড়ি করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পলক সেদিকে খেয়াল করে মুচকে হাসলো। হঠাৎই কারেন্ট চলে যাওয়ায় লিফট জুড়ে নেমে এলো অন্ধকার। তপা ভয়ে সিটিয়ে গেল। লিফট তবে 3-4 তলার মাঝামাঝি। তপা ভয়ে পলকের কাছাকাছি দাঁড়িয়ে হাত খামচে ধরে ফুপিয়ে উঠল। পলক অবাক হয়ে অন্ধকারে তপার মুখটা দেখার চেষ্টা করছে। তপা ফুপিয়ে চলেছে। পলক তপার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো, কিছু হবে না, শান্ত হও। তপা ঈষৎ কেঁপে উঠল। পলক ভাবলো হয়তো সে হাত ধরেছে বলে কেঁপে উঠেছে, কিন্তু পলকে ভুল প্রমাণ করে তপা থেকে থেকে কেঁপে উঠল। পলক অবাক হয়ে বলল, এইটুকুতে এত ভয় পাওয়ার কি আছে? আশ্চর্য। উপায় না পেয়ে 2 হাতের বুকের সাথে আগলে নিল। মিনিট 2 যেতেই তপা আবারও কেঁপে উঠল। ঘেমে নিয়ে একার অবস্থা। অনবরত কেঁপে উঠতে দেখে পলক ভ্রু কুঁচকে ফেলল। সে ভেবেই নিয়েছে এ মেয়ে এখন নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। তপা নিজেকে পলকের বাহুডোরে আবদ্ধ বুঝতে পারে, কিন্তু তার নিজের শরীরে এক ফোঁটাও শক্তি পাচ্ছে না। নিজেকে ক্রমশ হারিয়ে ফেলছে কালের গহ্বরে। হঠাৎ জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো তপা। পলক পড়েছে মহাবিপদে। কাঠখোটা, ঠোঁট কাটা। পলক তাজু আর কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি আগে। কি করবে ভাবতে ভাবতে তপার নিচের সবটুকু ভার পলকের উপর ছেড়ে দিল। নিঃশ্বাসের গতিও কমে আসছে। নিঃশ্বাসের গতি কমলেও এখনো হাঁ করেই শ্বাস ফেলছে সে, তবে সেটাও ক্রমশ কমছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। তবে কি মেয়েটা সত্যি জ্ঞান হারিয়ে ফেলেছে? পলক দিক বিদিক শূন্য হয়ে অন্ধকারে আলতো করে হাত রাখলো তপার গালে। শত দ্বিধা মিশ্রিত নয়নে একবার তপার অবয়ব দেখে মুখ এগিয়ে নিল তপার মুখের একদম কাছে। ঠোঁটে স্পর্শ লাগার আগেই চোখ বন্ধ করে ফেললো পলক। জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ, হোক না সেটা অনুভূতিহীন। 2 আঙুলে তপার নাক চেপে ধরে অধরে অধর মিশ্রিত করে অনবরত শ্বাস প্রদান করলো সে। কয়েক মুহূর্ত পর তপা স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করলো, কিন্তু শরীরটা তখনও নিস্তেজ। পলক তপার মাথাটা বুকের সাথে চেপে ধরে মিহি কণ্ঠে বলল, আই এম সরি তিয়াশা, তোমার অনুমতিবিহীন তোমাকে ছোঁয়ার জন্য। মুখে বারবার চুমু খেতে চাওয়ার কথা বললেও আমি চাইনি তোমার অবচেতনে তোমাকে স্পর্শ করতে, কিন্তু কি করবো বলো, আমি নিরুপায়। তপা ঈষদুষ চায়ের কাপটা এগিয়ে দিল পৃথার দিকে। পৃথা মুচকি হেসে কাপটা নিয়ে বলল, তপা, মা তোকে যেতে বলেছে আমার সঙ্গে। তপা কিঞ্চিত সময় নিয়ে বলল, আমি তো যেতেই চাই, কিন্তু আজ নয় প্লিজ। আমি ওই মানুষগুলোর সামনে যেতে পারবো না রে। ওদের সামনে গেলে আমার ঘৃণা ধরে যায় নিজের জীবনের উপর। কিন্তু ওরা তো কেউ আসবে না, শুধু তুই আর ভাইয়া, তুই একজন বন্ধু, এছাড়া কেউ নয়। মা ওদের আসতে বলেনি তো। মা তোকে খুব করে চায় তপা, তুই জানিস না মা তোকে কতটা ভালোবাসে। তপা মলিন হাসলো। আমি জানি রে, তোদের ভালোবাসার জন্য তো এখনো বেঁচে আছি আমি। কিন্তু এটা বল, ভাইয়ার বন্ধু আসবে? ভাইয়া তো নেই, বন্ধু এসে কি করবে? পৃথা একগাল হেসে বলল। ভাইয়া এসেছে 2 দিন আগে। তপার চোখ খুশিতে চকচক করে উঠল। সত্যি বলছিস তো, নাকি আমাকে নেওয়ার জন্য মিথ্যা বাহানা বানাচ্ছিস? তোকে নিতে আবার বাহানার প্রয়োজন আছে? মা 2টা ইমোশনাল ডায়লগ দিলে তো তুই সুর সুর করে চলে যাবি। তপা মৃদু হেসে বলল, তা ঠিকই বলেছিস। আন্টির কথা ফেলতে পারি না যে। এই পৃথিবীতে আমার মায়ের পরেই আন্টিই একমাত্র মহিলা যাকে আমি এতটা ভালোবাসি। পৃথাও একটুখানি হাসলো। মেয়েটা একটু ভালোবাসা পেলে একবার গলে যায়, অথচ কপাল দেখো, সেই একটুখানি ভালোবাসাও জোটে না সেখানে। পৃথিবীটা বড্ড স্বার্থপর, আরো বেশি স্বার্থপর পৃথিবীর মানুষগুলো। কেউ কি নেই যে এই মেয়েটির ছোট্ট জীবনটা ভালোবাসায় ভরিয়ে রাখবে, সুখে মুড়িয়ে রাখবে, ঠিক যেভাবে রাখে কনকনে শীতের রাতে ছোট্ট শিশুকে তুলোই মুড়িয়ে। তপা পৃথার বাড়িতে পৌঁছাতে পৃথার মা আয়েশাকে জড়িয়ে ধরল। আয়েশা তপার কপালে চুমু এঁকে দিয়ে নিজেও জড়িয়ে নিলেন। খানিকক্ষণ পর মৃদু অভিমান করে বললেন, এত দেরি কেন করলি তুই? জানিস কতক্ষণ যাবৎ অপেক্ষা করছি আমি? প্রাণ তো তোর ওপর রেগে আছে। তপা ভ্রু কুচকে বলল, ও ভালোই তো, তোমার ছেলে 2 দিন আগে এসে আমার কথা মনে করতে পারেনি, আর আমি একটু দেরি করে রেগে আছে। কোথায় তোমার ছেলে, ডাকো দেখি। আয়েশা ডাকার আগেই সেখানে উপস্থিত হলো 2জন সুদর্শন যুবক। অন্যজনের দিকে না তাকিয়ে প্রান্তর দিকে তাকিয়ে অভিযোগ করে বলল, 2 দিন আগে এসে একবার আমার সাথে দেখা করতে পারলে না তুমি? তা করবে কেন? আমি কি নিজের বোন নাকি?
নিজের হলে ঠিকই দেখতে যেতে। প্রান্ত কিছু বলার আগেই আয়েশা এগিয়ে এসে বললেন, এত এত অভিমান অভিযোগ যেন না করতে পারিস সেজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তপা মৃদু হেসে বলল, এই যে বলছিস এসে দেখা করতে গেল না কেন, তাই আমি ভাবছি এসে যেন তোর মুখটাই সবার আগে দেখে সেই ব্যবস্থা করব। বিয়ে দেবো তোদের দুজনে। তপা প্রান্ত যেন আকাশ থেকে পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মাত্র কি বললেন আয়েশা। বোধগম্য হতেই দুজন একসাথে বলল, মা। আন্টি। কিন্তু এত কিছুর মাঝে কেউ একবারও খেয়াল করলো না পেছনে দাঁড়ানো ব্যক্তির শক্ত মুঠোবন্দি হাতটা, যেখানে জীর্ণ শীর্ণ অবস্থায় বন্দি একটি মুঠোফোন, যার দামি গ্লাসটাই চুরচুর করে ভাঙনের শব্দ হচ্ছে, ঠিক যেমনটা হচ্ছে তার হিদ মাঝারে। আন্টি, এই কথাটা আর বলো না প্লিজ। ভাইয়া আমার কাছে আমার নিজের ভাইয়া। আমার মায়ের পেটের ভাই হলে যেমন হতো ঠিক তেমন। এই পবিত্র সম্পর্কটা তুমি অস্বস্তিতে মুড়িয়ে দিও না। মাথা নিচু করে বলল তপা। প্রান্ত এতক্ষণ চুপ থাকলেও আর ধৈর্য বাঁধ মারল না তার। মায়ের হাত ধরে বলল, মা, আমার কাছে পৃথা আর তপা আলাদা নয়, ওরা দুজনে আমার বোন। কখন আমি তাদেরকে আলাদা করে দেখিনি। আমি তো এটাই জানি যে আমাদের বাবা মা আলাদা হলেও আমরা আপন ভাই বোন। দুটো বোন আবার। পৃথা জন্মের পর আমার খুশি তুমি দেখেছো, কিন্তু তপার আমাদের জীবনে আসার তুমি খুশিটা দেখোনি। আমি দেখাতেই পারিনি, লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। কেন জানো মা? এই ভাবনাগুলোর জন্য। যেখানে পৃথাকে আমি নির্দ্বিধায় জড়িয়ে ধরতে পারি, আদর করতে পারি, সেখানে তপার হাতটা ধরে ভরসাও দিতে আমার দুবার চিন্তা করতে হয়। পাছে লোক পবিত্র সম্পর্কটার অন্য মানেরা বের করে ফেলে, কলঙ্কের আগুনে ঝলসে দেয়। কিন্তু দেখো মা, আমাদের মনে কিন্তু পাপ নেই। একটা পবিত্র সম্পর্ক আমরা বয়ে বেড়াচ্ছি দুজনেই। আমাদের সমাজটাই এমন। আমরা তো তবুও আলাদা মায়ের পেটের সন্তান। আজকাল তো একই মায়ের পেটের ভাই বোনরাও রাস্তায় বের হতে পারে না মানুষের নোংরা মানসিকতার জন্য। সেখানে আমরা তো কোন ছাড়। তবে যাই হয়ে যাক মা, আমি আমার বন্ধুটাকে ঠিক এভাবেই ভালোবেসে যাব, সারা জীবন আঁকলে রাখবো। এই দুটো প্রাণ সারা জীবন আমার প্রাণ ভোমরা হয়েই থাকবে। তপার চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়েছে নোনাজল, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠেছে সুখের হাসি। প্রান্ত দুহাত মেলে দুই বোনের দিকে তাকালো। পৃথা তপার কাছে আসতেই আলতো করে জড়িয়ে নিল দু হাতে। পৃথা নির্বিকার থাকলেও তপা ফুপিয়ে উঠল। প্রান্ত তপার মাথায় হাত বুলিয়ে বলল, খাতে না বোন আমার, আমি আছি তো সারা জীবন তোদেরকে ভালোবাসার জন্য। আর মা, আমার বিয়ের কথা বাদ দাও। আমার দুই রাজকন্যার জন্য রাজপুত্র খুঁজেই তবেই আমার বিয়ের কথা ভাববো। আয়েশা চোখ মুছে মুখে সুখের হাসি ফুটিয়ে মাথা নাড়ালেন। তার সন্তানরা আজ বড় হয়ে গেছে, তার চিন্তা করার দিন শেষ। অদূরে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ ঘটিত ঘটনাগুলো অবলোকন করছিল পলক তাজওয়ার। এতক্ষণ মেজাজ বিগড়ে গেলেও এখন হিদ মাছারে বয়েছে গা হিম করা শীতল সমীকরণ। খাবার টেবিলে বসতেই সামনে পলককে দেখে হকচকিয়ে গেল তপা। ভ্রু কুচকে বলল, আপনি আপনি এখানে কি করছেন? পলক তপার কুচকানো ভ্রু দেখে মুচকি হাসলো। কিছু বলার আগেই প্রান্ত শশার স্লাইস মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, ও আমার বন্ধু, তুই ওকে চিনিস নাকি? তপা বিড়বিড় করে বলল, চিনি না আবার? আক্কাইম্মা বেটা সারাক্ষণ আকামের মাথা খাই ভার্সিটিতে গিয়ে। পলক ভ্রু কুচকে বোঝার চেষ্টা করছে তপার বিড়বিড় করে বলা কথাগুলো। স্পষ্ট বুঝতে না পারলেও তপা যে তাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিচ্ছে এটা খুব ভালো করেই বুঝতে পারছে সে। আবারও বলল, চিনিস ওকে? তপা মৃদু হেসে বলল, পলক তাজওয়ার, রাইট? পলক ঠোঁটের করে হাসি ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে বলল, জি পলক দাওয়ার, আপনি? তপা কটমট করে তাকালো। কোন লেভেলের ফাজিল লোকটা এমন ব্যবহার করছে যেন আজই প্রথম দেখা হয়েছে। তপা জোর করে একটু হেসে হাত বাড়িয়ে পলকের হাতে আলতো স্পর্শ করে বলল, তিয়াশা তপা। পলক হাতটা না ছেড়েই বলল, নাইস নেম। তা কোথায় লেখাপড়া করছেন? তপা এবার অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। লোকটা কি নির্ধারণ অভিনয়টা না করছে। একে তো নির্দ্বিধায় সেরা অভিনেতা 2022 অ্যাওয়ার্ডটা দেওয়া যাবে। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফার্স্ট সেমিস্টার, ইউনিভার্সিটি। আপনি? পলক অবাক হওয়ার ভান করে বলল, সে কি, আমিও তো তোমার ইউনিভার্সিটি থেকেই পাস আউট। তোমাকে কখনো দেখি না কেন ভার্সিটিতে? ক্লাস করো না নাকি?
এটা তো ঠিক না প্রান্ত। তুই এত ব্রাইট স্টুডেন্ট ছিলি আর তোর বোন কিনা ফাঁকিবাজ। এটা তো ঠিক মানা যাচ্ছে না। তপা এবার আর নিতে পারছে না। একটা লোক এত অবলীলায় কিভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে? আবার পরক্ষণেই মনে হলো তপাকে খেপাতে চাইছে। তপা মনে মনে কঠিন পণ করলো। এই লোকের কথায় আজ রাখা যাবে না। না মানে না। আপনি তো বললেন পাস আউট, যেহেতু ভাই আর বন্ধু সেহেতু আরো 2 বছর আগেই বেরিয়ে গেছেন। তাহলে আমাকে দেখবেন কি করে? আপনি তো এক্স স্টুডেন্ট, চেহারা দেখে তো প্রফেসর বলে মনে হচ্ছে না। আবার বখাটে হিসাবেও ঠিক মানাচ্ছে না। আপনি ভার্সিটিতে এক্স্যাক্টলি কি করেন বলুন তো? আকামের মাথা খান? পলক কেসে উঠল অপ্রস্তুত হয়ে। এই মেয়ে যে যথেষ্ট তেজি সেটাও জানে, কিন্তু তাই বলে এভাবে বলবে আকামের মাথা খাই মানে কি? পলক তাজওয়ার আকাইমা, হাউ ফানি। পলক কিছু বলার আগে আয়েশা কপর রাগ দেখিয়ে বললেন, এসব কি ধরনের কথা তপা? উনি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। পলক মুচকে হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে আন্টি, বাচ্চা মানুষ বুঝতে পারেনি। মুহূর্তেই তপার চেহারার রং পাল্টে গেল। চোখ দুটো শুভ্র থেকে রক্তিম আভায় ছেয়ে গেল। রেগে গিয়ে বলল, আমি মোটেও বাচ্চা নই। আপনিই বলুন না, কি করেন আপনি সারাদিন ভার্সিটিতে? সেই তো এই গাছের তলা ওই গাছের তলায় আড্ডা মারেন। এটা কি আকামের মাথা খাওয়া নয়? আজ লাইব্রেরি তো কাল লিফট, সেগুলো কি আকামের মাথা খাওয়া নয়? আবার বিক্ষোভ দল চিরকুটে হাবি যাবে লিখে দেবে, সেটা নিয়ে এক দফা ঝামেলা হবে, সেটাও কি আকামের মাথা খাওয়া নয়? নাকি এগুলোই সবচেয়ে দরকারি কাজ? পলক হা করে তাকিয়ে রইল। তপার হঠাৎ খেপে যাওয়ার কারণ বুঝতে পারল না সে। প্রান্ত ব্যাপারটা সামাল দিতে তাড়াহুড়ো করে বলল, পলক, তোর আগের থেকে পরিচিত, তবার সঙ্গে তোর আগের থেকে ঝামেলা চলছে। পলক অসহায় মুখ করে তাকালো তপার দিকে। তপা তখন মাথা নিচু করে রয়েছে। মিনিট 2 পর খাবার রেখে হাত ধুয়ে চলে গেল সবার চোখের আড়ালে। পলক প্রান্তের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল, আমার জন্য ও না খেয়ে চলে গেল, কিন্তু আমি এমন কি বললাম যাতে ও এত রেগে গেল? প্রান্ত পলকের থেকে চোখ সরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে বলল, হয়তো আগে রাগ ছেড়েছে, ব্যাপার না, কিছুক্ষণ পর রাগ কমে গেলেই খেয়ে নেবে। তুই খাওয়া শেষ কর। পলকও আর খেলো না, হাত ধুয়ে নিল। মিনিট 5 পর প্রান্তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোর বোন কোন দিকে গেল রে? প্রান্ত ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, পৃথা। প্রিয়াশা। প্রান্ত ভ্রু কুচকে বলল, ওকে দিয়ে কি করবি? এমনিতেই রেগে আছে। প্লিজ দোস্ত, আর এক বারাস না, ও আছে হয়তো নিজের মতো। পলক অধৈর্য হয়ে বলল, বল না কোন দিকে গেল, আমি রাগাবো না, প্রমিস। প্রান্তের ভ্রু আরো খানিকটা কুচকে গেল। পলক 2 ভ্রু 2 পাশে চেপে ধরে বলল, তোরা ভাই বোন আমাকে ভ্রু কুচকে দেখাচ্ছিস? একজন তো চোখও দেখায়। পলক টাওয়ারের এত খারাপ দিনও আসেনি যে সবার চোখ দেখবে, কুচকানো কপাল দেখবে। এগুলো দেখানো শুধু পলক টাওয়ারের নিজস্ব অধিকার। পলক টাওয়ার দেখাতে অভ্যস্ত, দেখতে নয়। এখন তাড়াতাড়ি বল তোর বোন কোন দিকে গেল। আমি সব জায়গায় খুঁজে দেখতে গেলে কিন্তু বাড়ি আর বাড়ি থাকবে না, ডাস্টবিন হয়ে যাবে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, সামনে যে রুমটা পড়বে সেখানেই ঢুকে পড়বি, হয়তো বারান্দায় আছে। নক করে টিকবে রুমে, হ্যাঁ, মনে থাকে যেন। আর হ্যাঁ, পৃথাও সেখানে আছে। পলক ভ্রু কুচকে বলল, তুই আমাকে ম্যানার্স শেখাচ্ছিস? প্রান্ত মাথা ঝুঁকিয়ে বুকে হাত রেখে বলল, আপনাকে শেখায় কার সাধ্য? পলক আর কিছু না বলে ধূপধাপ পা ফেলে চলে গেল। পেছনে প্রান্ত মৃদু হেসে বলল, বন্ধু আমার অ্যারেস্ট হয়ে গেছে। তবে গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে মায়াবী জোছনা উঁকি দিচ্ছে পৃথার রুমের বারান্দায়। লাইট বন্ধ করে রাখায় আধো আলো আধো অন্ধকারে মোহনীয় লাগছে চারিপাশ। তপা এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে। স্পষ্ট কিছুই দেখছে না সে। কোনো একটা বস্তুর উপর দৃষ্টি নিক্ষেপ করেনি সে, শুধু চেয়ে থাকার জন্যই চেয়ে আছে। বাইরে পৃথিবীর প্রতি তার লেশ মাত্র আগ্রহ নেই। সে ব্যস্ত জোছনার আলোয় নিজেকে ভেজাতে। বিছানায় বসে ফোন ঘাঁটছিল পৃথা। তপার কাছে গিয়েছিল, কিন্তু তপার কোনো ধ্যান জ্ঞান নেই বলে রুমে ফিরে এসেছে। এখন বোম মারলেও তপাকে নিজের ভাবনা থেকে সরানো যাবে না, এটা সে খুব ভালো করেই জানে। পলক রুমে ঢুকে পিতার থেকে জেনে নিল তপার অবস্থান সম্পর্কে। পিতাকে খাবার নিয়ে আসতে বলে পা বাড়ালো তপার দিকে। পলক তপার পেছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। তপা বুঝতে পেরেও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। পলক মৃদু স্বরে ডাকলো, ঠিক আছে এদিকে তাকাও। তপা তবুও নির্বিকার। পলক কপালে আঙুল চালিয়ে গভীর কণ্ঠে বলল, আমি এইদিকে ফিরতে বলেছি তোমাকে। তপা না ঘুরেই বলল, কেন এসেছেন এখানে? তখন ওগুলো বলার আগে মনে ছিল না? চলে যান, আমাকে একা থাকতে দিন।
পলক ভ্রু কুচকে ফেলল। কিঞ্চিত সময় পর উচ্চস্বরে হেসে উঠল। হাসির দাপটে সারা শরীর কেঁপে উঠল পলকের। হাসি থামিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি তোমার রাগ ভাঙাতে এসেছি? পলক তাওয়ারকে চেনোনি তুমি? কে হও তুমি, আমার বউ নাকি গার্লফ্রেন্ড? তোমার রাগ ভাঙাতে কেন আসবো আমি? নাকি প্রতি মাসে বেতন দাও তোমার রাগ ভাঙানোর জন্য? বলো কোনটা? তপা পেছন ফিরে ভ্রু কুচকে তাকালো। পলক শুভ্র শার্টের হাতা গোটানোর ভান করে তেড়ে এসে বলল, পলক তাওয়ারকে চোখ দেখাচ্ছ? চেনো আমি কে? তপা কঠিন গলায় বলল, খুব ভালো করে। আপনি একটা ইতর প্রজাতির প্রাণী। কৃষ্ণময়ী, তোমার মেঘ পরন কেশের মাতাল করা গন্ধে মাতোয়ারা হতে চাই বারংবার। সকাল 6টার সময় এরকম একটা মেসেজ দেখে আপনা আপনি 2-3টে ভাঁজ পড়ে গেল তপার কপালে। ডিলিট করতে গিয়ে নজরে এলো অনেক দিন আগের একটি মেসেজ। আমার কৃষ্ণময়ী, মেয়েদের নাকি লম্বা চুলে সুন্দর দেখতে লাগে, আজ আমি নিশ্চিত। তপা গুনে গুনে দেখলো 2 মাস 28 দিন আগের মেসেজ। আর মনে ভাবতে লাগলো, কে লোকটা? আমি কি চিনি? আমার নাম্বারই বা কোথায় পেলো? আর সকাল সকালই কেন মেসেজ এলো? লোকটা কি আমাকে দেখতে পাচ্ছে? নাম্বার আর দেখতে পাওয়ার কথা মনে হতেই তাজমহলের কথা মনে পড়ে গেল, কিন্তু পরক্ষণেই ভাবলো, লোকটা তো কিছুদিন আগে কেক অর্ডার দিয়েছিল, সে কেন হবে? কিন্তু কে সে? এমন হাজারো ভাবনা ঠেলে ফেলে দিয়ে মন দিল নিজের কাজে। ডিমের ফোম তৈরি করে তাতে ময়দা মিশিয়ে দিল। ব্যাটার প্রস্তুত করে মোল্ডে ঢেলে ওভেনে দিয়ে বই নিয়ে বসলো। আজ 6টা কেকের অর্ডার রয়েছে। এছাড়াও 2টো সুপার শপে দিতে হবে কিছু। ব্যস্ত তপার সময় কোথায় এসব নিয়ে ভাবার? জীবন এখন নতুন লাগে তপার কাছে। এই তো সেদিনও হা হতাশ করে মরছিল, কিভাবে খেয়ে পড়ে বাঁচবে, কিভাবেই বা লেখাপড়ার খরচ চালাবে। কিন্তু আল্লাহ তো আছেন, তিনি একটা পথ দেখিয়েছেন। পৃথার উচিলায় তার কর্মসংস্থানের একটা সুযোগ করে দিয়েছেন। এখন আগের মতো ভাবতে হয় না, চিন্তা করতে হয় না রাত পোহালেই সকালে কি খাবো, আদৌ খাবার পাবো তো। একটা ক্লাস শেষে বেরিয়ে এলো তপা। মাথায় প্রচণ্ড ধরেছে তার। লাইব্রেরিতে গিয়ে একটু বসবে সে। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে সামনে কতগুলো পা দেখে থেমে গেল। মাথা উঁচু করে দেখলো রাত্রি দাঁড়িয়ে, সাথে আরও 5-6 জন। তপা বিরক্তি ভঙ্গিতে তাকালো। রাত্রি তপার পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে বলল, দেখতে তো হাবাতে হাবাগোবাই মনে হয়। তলে তলে এত কিছু করছিস কিভাবে তুই? তপা বিক্ষিপ্ত নয়নে তাকিয়ে বলল, কি করেছি আমি? রাত্রি অট্ট হাসি দিয়ে পাশের জনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই দেখ, এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তলে তলে যে আস্ত পুকুরটাই খেয়ে নিচ্ছে। বেয়াদব মেয়ে কোথাকার। তপা নিজেকে কন্ট্রোল করে বলল, মুখ সামলে কথা বলুন। কি বলছিলেন? পুকুর খেয়ে নিচ্ছি? খেলে পুরো সমুদ্রটাই গিলে ফেলবো। পুকুর ছুঁয়ে হাত নোংরা করার কোনো ইচ্ছা আমার নেই। এখন ঝেড়ে কাশুন তো দেখে চটপট, নয়তো বিদেয় হন চোখের সামনে থেকে। রাত্রি নিজের 2 হাত মুঠো করে ফেললো। কাট গলায় বলল, পলককে কি দেখিয়ে পাগল করেছিস তুই? এই শরীর, বিছানায় গিয়েছিস ওর সাথে? যে পলক আমার দিকে ফিরেও তাকায় না, সে তোর মতো কালের সাথে কিভাবে থাকে বল? এই শরীরটা দিয়ে পাগল করেছিস ওকে, তাই না? তপা মাথা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো টকবক করছে। চোখ কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কানের ভেতরে মনে হচ্ছে ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। নিজের রাগটা সংবরণ করার চেষ্টা করে বলল, আপনার দিকে ফিরে তাকাই না কেন আপনার পেয়ারের পলক তাজোয়ার? আপনি শরীর দেখাতে পারেন না? দেখতে তো ভালোই মনে হচ্ছে, তাহলে দেখাতে কি সমস্যা? বিছানায় যেতেও নিশ্চয়ই আপত্তি নেই। আপনার সকল পলক তাজোয়ার এত সুন্দর ফিগার দেখে নিশ্চয়ই ছেড়ে দেবে না আপনাকে। তাহলে যাচ্ছেন না কেন? নাকি আপনার মধ্যে কোনো ঘাবলা আছে নাকি? এরকম কিছু থাকলে আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। আমার এক পরিচিত ডাক্তার আছে, তাকে বলে এই সমস্যা বিশেষজ্ঞের কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলবো। যাবেন তো মিস রাত্রি? রাত্রি সবটা শুনে তেড়ে এসে তপার গালে চড় মারতে উদ্যত হয়। তপা হাত মুচড়ে ধরে পিঠে ঠেকিয়ে বলল, আমাকে অবলা ভেবে ভুল করবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলে সবাই ঘুরে দাঁড়াতে পারে, আর চড় আমিও মারতে পারি, কিন্তু আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি। কিন্তু আর একবার যদি এই হাত আমাকে স্পর্শ করার চেষ্টা করে, তবে হাত আর হাতের জায়গায় থাকবে না। মাইন্ড ইট।
রাত্রি আবারও হেসে উঠল। পরিবারের বড়াই করছিস? তা তোর পরিবার তোকে কি শিক্ষা দিয়েছে? লাইব্রেরিতে লটর পটর করতে, লিফটে গিয়ে জড়াজড়ি করতে, নাকি ছেলেদের সাথে চিপকে থাকতে? আরও তো ছেলে আছে, কিন্তু পলকই কেন? পলক হ্যান্ডসাম বলে, নাকি ওর টাকা আছে বলে? প্রস্টিটিউটের মতো ওর থেকে টাকা নিয়ে নিজের পরিবার চালাচ্ছিস। লজ্জা করে না? শালি প্রস্টিটিউট কোথাকার, আবার পরিবারের ডায়লগ শোনাতে আসে।